কিন্তু আমরা চেষ্টা করব যে আসল ঘটনাটা জানতে। যারা যারা রাহুলকে ভালোবাসেন তারা একটা জিনিস চান, যে ওর মৃত্যুটা এবং তার সঙ্গে যে সত্যি কথাটা, যেটা আপনারাও সবাই বলছেন, সেটা যেন মানুষের সামনে। রাহুল বন্দ্যোপাধ্যায়ের রহস্যময় মৃত্যুকে ঘিরে টলিউডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে বড় কোনো গোপন সত্য, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে শিল্পী মহল থেকে সাধারণ মানুষের মনে। বিশেষ করে যখন ইন্ডাস্ট্রির অন্যতম প্রভাবশালী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রকাশ্যে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছেন, তখন বিষয়টির গুরুত্ব আরো বেড়ে গেছে। ঘটনার সূত্রপাত একটি সমুদ্র তীরবর্তী শুটিং সেটে। অভিযোগ উঠেছে যথাযথ প্রশাসনিক অনুমতি ছাড়াই বিপজ্জনক পরিস্থিতিতে শুটিং করা হচ্ছিল। সেই শুটিং চলাকালীনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা, যার ফলে প্রাণ হারান অভিনেতা রাহুল। প্রশ্ন উঠছে, যেখানে উত্তাল সমুদ্র সেখানে কেন ছিল না লাইফ জ্যাকেট, রেস্কিউ টিম বা জরুরি চিকিৎসা ব্যবস্থা? কেনই বা এমন ঝুঁকিপূর্ণ দৃশ্য ধারণের সিদ্ধান্ত নেওয়া হলো? তদন্তে উঠে আসছে একাধিক অসঙ্গতি। শুটিং ইউনিটের সদস্যদের বক্তব্যে রয়েছে বড় ধরনের গরমিল। কেউ দাবি করছেন ওই দৃশ্যের ড্রোন শটের কোনো পরিকল্পনা ছিল না, আবার অন্য একজন বলছেন ড্রোন শটে নেওয়ার পরিকল্পনা আগেই ছিল। এই পরস্পর বিরোধী বক্তব্য স্বাভাবিকভাবেই সন্দেহ বাড়াচ্ছে। প্রশ্ন উঠছে, সত্যি কি পরিকল্পনার বাইরে গিয়ে রাহুল নিজে ঝুঁকি নিয়েছিলেন, নাকি পুরো ঘটনাই ছিল পূর্ব পরিকল্পিত? আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুটিং এর সময় ইউনিটের অনেক সদস্য নাকি ইতিমধ্যে স্থান ছেড়ে চলে গিয়েছিলেন, অর্থাৎ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সীমিত সংখ্যক মানুষ। এতে করে প্রত্যক্ষদর্শীর সংখ্যা কমে যায় এবং ঘটনার প্রকৃত বিবরণ পাওয়ার আরও কঠিন হয়ে পড়ে। অনেকে মনে করছেন এই সময় নির্বাচনটিও সন্দেহজনক। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য সময়ের সাথে বদলাতে শুরু করেছে। প্রথম দিকে যারা একরকম কথা বলেছিলেন, পরে তাদের বক্তব্য এসেছে ভিন্নতা। এতে প্রশ্ন উঠছে, তাদের উপর কি কোনো চাপ তৈরি করা হয়েছে, নাকি প্রলোভন দেখিয়ে বয়ান পরিবর্তন করানো হয়েছে? ইন্ডাস্ট্রির ভেতর থেকেও উঠে আসছে বিস্ফোরক অভিযোগ। অনেক অভিনেতা ও কলাকুশলী জানিয়েছেন, নিরাপত্তাহীন পরিবেশে শুটিং করানো নতুন কিছু নয়। অনেক ক্ষেত্রেই শিল্পীদের আপত্তি উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ দৃশ্য করানো হয়। কেউ কেউ সরাসরি বলেছেন তারা নিজেরাও অতীতে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে প্রাণহানির আশঙ্কা ছিল। এই ঘটনার সঙ্গে আরও একটি বিতর্ক জড়িয়ে পড়েছে। ইন্ডাস্ট্রিতে অনৈতিক প্রস্তাব ও চাপের অভিযোগ। রাহুল নিজে জীবিত অবস্থায় নতুনদের সতর্ক করে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন বলে জানা যাচ্ছে, যেখানে তিনি ট্যালেন্টের বদলে অন্য প্রলোভনের কথা উল্লেখ করেছিলেন। এখন প্রশ্ন উঠছে, তার সেই অবস্থান কি কোনো প্রভাবশালী মহলের অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছিল? এদিকে প্রযোজনা সংস্থার ভূমিকা নিয়েও উঠেছে একের পর এক প্রশ্ন। তাদের পক্ষ থেকে দেওয়া বিবৃতি অনেকের মতে অস্পষ্ট এবং দায় এড়ানোর চেষ্টা। কেন শুটিং এর আগে সব রকম নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি, তার কোনো সন্তোষজনক উত্তর এখনো পাওয়া যায়নি। আইনি বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনীয় অনুমতি ও নিরাপত্তা ছাড়া এমন শুটিং করানো হলে তার সম্পূর্ণ দায় প্রযোজনা সংস্থাকে নিতে হবে। ড্রোন ফুটেজ নিয়েও তৈরি হয়েছে নতুন রহস্য। অভিযোগ, সেই ফুটেজ এখনো প্রকাশ করা হয়নি। কেন তা গোপন রাখা হয়েছে, সেটি কি তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে, নাকি ইচ্ছাকৃতভাবে তা নষ্ট করা হয়েছে? এই প্রশ্নগুলো উত্তর এখনো অজানা। রাহুলের পরিবারের অবস্থাও অত্যন্ত করুণ। তার ছোট ছেলে এখনো বুঝে উঠতে পারেনি বাবার মৃত্যুর প্রকৃত কারণ। এই পরিস্থিতিতে শুধু একটি পরিবারের নয়, পুরো ইন্ডাস্ট্রির কাছে এই ঘটনার সত্য উদ্ঘাটন জরুরি হয়ে উঠেছে। কারণ আজ যদি এই ঘটনার সঠিক বিচার না হয়, তবে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে। ইতিমধ্যে শিল্পী মহলের একাংশ রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছেন। তাদের দাবি, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তারা চাইছেন প্রত্যেক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হোক, প্রযুক্তিগত প্রমাণ সংগ্রহ করা হোক এবং একটি স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য সামনে আনা হোক। বিএনপি ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসেছে, এটিএম আজাহার। জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করেছেন, ভোটের ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতা এসেছে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ভোটের ফলাফলের আপনারা ইঞ্জিনিয়ারিং করে আজকে ক্ষমতা এসেছেন, এটা আপনারাও জানেন, জনগণও জানে। এজন্য আপনারা জোর করে সংঘাত সৃষ্টি করতে পারেন না, দেশের জনগণের উপর চাপিয়ে থাকতে পারবেন না। শনিবার রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজকরা জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কার দাবি করেছিল। আজহার বিএনপিকে সতর্ক করে বলেন, জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করবে না। রাজপথের আন্দোলনের ফলাফল সরকারি দলের জন্য কখনো সুখকর হয়নি, ভবিষ্যতেও হবে না। আমাদেরকে জুলুম ও অত্যাচারের ভয়ে ডরাবেন না। সব কষ্ট পার করে আমরা আজকে এই অবস্থানে পৌঁছেছি। সময় থাকতে যদি সরকার চালাতে চান, জুলাই সনদ মেনে নিন এবং কার্যকর করুন। তিনি আরো বলেন, আজ গণভোটকে অস্বীকার করা মানে শুধু 70% মানুষের রায়কে অস্বীকার করা নয়, এর মধ্য দিয়ে তারা আবার আওয়ামী লীগের কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চাই। আমরা দীর্ঘ 16 বছরে এক ব্যক্তির ক্ষমতার শাসন দেখেছি। আমাদের হাজার হাজার ভাই জীবন দিয়েছে। জামায়াতের সিনিয়র নেতা আজহার বলেন, আমরা সর্বদা জনগণের পাশে থাকি। আজ একজন ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রীভূত করার মাধ্যমে যদি আপনারা দুঃস্বপ্ন দেখেন, জোর করে ক্ষমতায় থাকতে পারবেন না। সীতাকুণ্ডের জঙ্গলে সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী মশিউর গ্রেফতার। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ মশিউর রহমানকে গ্রেফতার করেছে র্যাব ৭ চট্টগ্রাম। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মশিউর রহমান সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে মশিউর। র্যাবের সহকারী পুলিশ সুপার ARM মোজাফফর হোসেন জানিয়েছেন, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, গণধর্ষণ, অস্ত্র মামলা ও আত্মহত্যায় প্ররোচনা সহ অন্তত 10টি মামলা রয়েছে। সম্প্রতি জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহত হন। সংশ্লিষ্ট ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারের পর মশিউর রহমানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব। ব্রাহ্মণবাড়িয়া অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, 20 লাখ টাকার ক্ষতি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের চুলার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে 2টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাতে উপজেলার সেমন্তঘর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। স্থানীয় লোকজন জানায়, রাতে জামাল মিয়ার বসত ঘরে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। এই সময় পাশের খোকন মিয়ার বসত ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় 2টি বসত ঘরের সম্পূর্ণ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। নবীনগর থানার পরিদর্শক তদন্ত রাজীব কান্তিনাথ জানান, গ্যাস সিলিন্ডারে ব্যবহৃত চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে 2টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসার আগে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। আগুনে পুড়ে 2টি ঘরের 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ওসি।